শুরুতে চলে যাই ফরিদ ভাই। বাংলাদেশ সীমান্ত দিয়ে, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশিন ঠেকাতে ভারত জি সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। আজ আমাদের মন্ত্রী এই তথ্য আছে। এই 13 চিঠির ভারত কি কোনো জবাব দিল কিনা এমন কোনো তথ্য পাওয়া যায়। তবে তিনি যেটা বলতে চাচ্ছেন, পুশিন দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনরুদ্ধারে প্রভাব ফেলবে। মানে এই যে পুশিনের যে ভারত যেটা করছে, এটা অনেকটা তিনি যেটা বলতে চেয়েছেন যে এটা বেআইনি। এইভাবে পুশিং করলে দুদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে প্রভাব পড়বে। মানে এটা অনেকটা কূটনীতির ভাষায় যেটা একটু সেটার মতো শোনায় আর কি। ফরিদ ভাই, আপনার কি মনে হয় এই ভারত আমাদের এই বিষয়গুলোকে কতটা গুরুত্ব দিবে? আপনার কি মনে হয় এই চিঠিগুলোর বিষয়ে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের এবং আপনাকে সকলকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন যে আমাদের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ভারতের একটা চিঠি দিয়েছে এবং এটা প্রভাব ফেলবে, কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, ভারতে চেষ্টা বিশেষত প্রতিহত করেছে। নিয়ম না মেনে পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুশিন বন্ধে ভারতের একটি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলেছেন। এর মধ্যে বাটপাড়িটা আপনাদের ধরাই দেয় আগে। প্রথমত, ভারত বাংলাদেশকে এই ব্যাপারে অনেকবার চিঠি দিয়েছে, তারা কোনো উত্তর দেয় নাই। এটা ঠাড়া ভরা মিথ্যা কথা, নাম্বার 1। নাম্বার 2, এখন মনে পড়লো যেটা দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলবে নেতিবাচক। তো যখন আপনি ভারতের 7 সিস্টার দখল করতে চান, তখন সেটা প্রভাব ফেলবে না। যখন আপনি কলকাতা 4 দিনে দখল করতে চান, সেটা প্রভাব ফেলে না কূটনৈতিক সম্পর্কের মধ্যে। এই প্রশ্নটা আপনার মাধ্যমে জনগণের কাছে রাখলাম। যারা ঘাওরামি করবে বা যুক্তিতর্কের ধার ধারবে না, তাদের কথা আলাদা। যেই দেশে প্রতিদিন বলা হচ্ছে দিল্লি দখল করবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, শুভেন্দু অধিকারকে কেটে ফেলবে, অমিত শাহকে ধরে আনবে, বাংলাদেশ দখল করবে, প্রতিদিন বলা হচ্ছে, তখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটবে না? তখন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেটা মনে থাকে না? তারা কি এই ব্যাপারে কোনো বিবৃতি দিয়েছেন? এই যে বাংলাদেশে প্রতিদিন লিল্লাখররা যে ভারত দখল করতে চায়, ভারতের চাল খেয়ে, ভারতের ডাল খেয়ে, ভারতের ডিজেল এনে ভারতকে দখল করতে চায়, এই কথাগুলো যখন বলে, তখন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোথায় থাকেন? তার কানে কি তুলো দিয়ে রেখেছেন? দ্বিতীয়, আমরা দেখলাম আরেকটা জিনিস, যে যৌথভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের বিজিবি এবং জনগণ মিলে যৌথভাবে সীমান্ত পাহারা দিচ্ছে। খুব ভালো কথা, বিরাট দেশপ্রেম। এরকম দেশপ্রেমিক জনগণ পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না আমরা। কারণ বাংলাদেশের বিজেপিরা হয়ে গেছে দামরা, তাই বাংলাদেশের জনগণকে পাহারা দেয়। পৃথিবীর কোন দেশে সীমান্ত জনগণকে পাহারা দেয়? একমাত্র বাংলাদেশের বিজেপিরা যখন দামরা হয় তখনই সম্ভব, এর আগে না। নাম্বার 3, তিনি বলতেছেন যে এটা নাকি পুশিন নাকি বেআইনি। তাহলে 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা যখন ঢুকাই দিছে, তখন এই বিএনপির নেতারা কোথায় ছিল? এই সেই বিএনপি নেতা না যারা এখন মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী হয়েছে? এই সেই তারাই না যারা রোহিঙ্গার জন্য বার্মাতে লং মার্চ করেছিল? তারাই তো নাকি? সেটা দেশের সাথে সম্পর্ক নষ্ট হয় না প্রতিবেশী দেশের সাথে? নাকি বার্মা চৌথ আসমানে আমাদের প্রতিবেশী দেশ নয়? ভারতের বেলায় আসলেই কেবল মনে হয় যে এখানে ভদ্রতা বজায় রাখা উচিত, আর কারো বেলায় মনে হয় না। বার্মার বেলা মনে পড়ে না। কারণ কি? 26 লক্ষ ভারতীয়র মতো ঠাড়া করা মিথ্যা কথা যখন বললো বাংলাদেশে আছে, তখন মনে পড়েছিল না ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে? এই যে কর্নেলেরা, রিটায়ার্ড কর্নেল, মেজর, যারা উষ্টা খাইতে রাস্তা দিয়ে হাইটা যেতে উষ্টা খায়, এমনকি এই দেশের হাঁপানি রোগীরা, রিক্সা আল্লাহ লিল্লাকর মৌলবীরা বলতেছে ভারত দখল করবে, মোদীকে মেরে ফেলবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, অমিত শাহকে মেরে ফেলবে, শুভেন্দুকে মেরে ফেলবে। তখন মনে থাকে না যে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে? যখন সারাদিন স্লোগান দেয় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, লাহোর লাহোর, তখন মনে থাকে না? তখন এখনই মনে হয়। ঘটনাটা কি? মানে এই দেশের মুসলমান, এই দেশের বিএনপি, এই দেশের জামাত, এই দেশের হেফাজত, সব দেখি জামালপুরে পাগলা। ডিমের হালি 5টায় কিনে 3টায় বিক্রি করে। কাউকে দেখলাম না 3টায় কিনে 5টা বিক্রি করতে। আপনার দেশের নাগরিক ভারতে বসবাস করতেছে, এটা প্রমাণিত। সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, 1000,
1 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 1.5 হাজার বিতর্ক থাকতে পারে। ধরে নিলাম একজন আছে, আপনার দেশের একজন অবৈধ নাগরিক আছে, সে তাদেরকে পাঠিয়ে দেবে। আপনার নিতে এত দাঁতে ব্যথা কেন, চোখে ব্যথা কেন, মুখে ব্যথা কেন? আপনি 12 লক্ষ রোহিঙ্গাকে, 13 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে আসছেন, বার্মাকে কয়টা চিঠি দিয়েছেন ফেরত নিতে? এই যে সন্ত্রাসী আরাকান আর্মিরা যখন বাংলাদেশে ঢুকে যায়, তখন আপনার এই চিঠিপত্র কোথায় থাকে? যখন বাংলাদেশের শত শত জেলেদের ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন আরাকান আর্মির কাছ থেকে, সন্ত্রাসীদের কাছ থেকে, যখন তারা আর্মস নিয়ে এসে বাংলাদেশে নাচে, কুদে, গান গায়, হাগে, মুতে, তখন আপনার সেই প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা কোথায় থাকে? নাকি সকল জজবা, ইসলামের জজবা, মুসলমানের জজবা, দেশাত্মবোধের জজবা, জাতীয়তা বোধের জজবা কেবল বার্মার বেলায়, ইসরায়েলের বেলায়, ভারতের বেলায় কোথাও আসে না? না, বার্মার বেলায় আসে না। আপনি বার্মাকে কয়টা চিঠি দিয়েছেন রোহিঙ্গা নিতে? বরং এই সরকারের আমলেও লাখো রোহিঙ্গা ঢুকেছে, প্রবেশ করেছে, আর প্রতি বছর গিদরের মতো তো জন্ম দিতেছে খ্যাত খ্যাত করে, তা তো হিসাবই নেই। তখন ওগুলোর কথা মনে থাকে না, শুধু ভারতের বেলায়। কারণ 1 কোটি, 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মচমচায়া ভারতের ভিতরে খাইতেছে, পড়তেছে, হাঁকতেছে, মুততেছে, বাচ্চা পয়দা করতেছে, ওইখান থেকে প্রতিদিন 500 কোটি টাকা পাঠাইতেছে বাংলাদেশে। খুব মজা লাগে। যদি এখান থেকে যাইতো না, তাইলে বুঝতেন এদের সাথে কি আচরণটা করতো। এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বিরোধী দল জামাত, হেফাজত সহ আমার ভাবির পোলারা, এগুলো পাক্কা বাটপার, মুনাফেক, হিপোক্রেট, ভণ্ড। তাই রোহিঙ্গাদের পাসপোর্ট দিলেন আপনি, তখন শামা ওবায়েদ কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, বাংলাদেশের মুসলমানগণ তখন কোথায় ছিলেন? যখন রোহিঙ্গাদের 70,000 থেকে 1 লক্ষ পাসপোর্ট দেওয়া হলো, আপনারা তখন কোথায় ছিলেন? আমাদের একটু বলে যাবেন। আর নিজের দেশের নাগরিককে আপনি আনতে চাচ্ছেন না, এটা তো একটা বদমাইশি, নিজের দেশের রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণা। আপনি কেন আপনার দেশের জনগণ কেন এই সমস্ত 7, 5, 14 বাদ দিলাম 2, তারপরে 12 দিলেন, এইগুলো বুঝ কেন দেন? মানুষ এগুলো বোঝে না, পৃথিবী এগুলো বোঝে না। আমি এই জন্য বারবার বলি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো নিরীহ একটি প্রতিবেশী রাষ্ট্র আমরা পেয়েছিলাম। নইলে ওই মুর্শিদাবাদের বাবরের রুহানি আওলাদ হুমায়ুন কবির, যিনি তৃণমূল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, তারপরে কি আমজনতা নামে বোধহয় একটা পার্টি করেছে সম্ভবত, তার ভাষায় যদি বলি সেটা ভাঙ্গা মায়ের দিত, যদি ভারতটা আফগানিস্তানের মতো, যদি ভারতটা পাকিস্তানের মতো, তাহলে বাংলাদেশের জনগণকে সেটা ভাঙ্গা মায়ের দিত। আপনি একবার বিবেচনা করেন যে 1 কোটি ভারতীয় বাংলাদেশে আছে, 1 কোটি হিন্দু ভারতীয় অনুপ্রবেশকারী বাংলাদেশে, আপনি কি করতেন? চিঠি চালাচালি, নীতি নৈতিকতার আলাপ করতেন? আপনি তো সবগুলোকে পিটিয়ে দেশ ছাড়া করতেন, এদের ধর্ষণ করাইতেন, এদের মেরে ফেলতেন, এদের কিডনি গুর্দা সব বিক্রি করতেন, আর না হয় কনভার্ট করাতেন, বাধ্য করতেন হিন্দু থেকে মুসলমান হতে। এগুলো আমরা জানি। মানে এখন 1 কোটি লোক ওইখানে বসে বসে খাচ্ছে, এগুলো আমি বহুবার বলেছি, আপনারা বিশ্বাস করেন নাই। এখন তো আমার কথা সত্য হচ্ছে, এগুলো খুব ভারতীয়রাই আমার কথা বিশ্বাস করেন। এখন তো প্রমাণ হচ্ছে। আপনি সারাদিন স্লোগান দেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয়রা হিন্দু, তারা উঠে গরুর মুত খায়, রাস্তাঘাটে হাগে মুতে গড়াগড়ি যায়, একটা ডিম ভেঙে 5 জনে খায়। সেই দেশে আপনারা কেন 1 কোটি মানুষ সেইখানে দিন মজুরি করতে যান? সেইখানে কেন 1 কোটি মানুষ আপনারা, কেন সেইখানে আপনারা কাজের বুয়া হিসেবে যান? লজ্জা করে না? ভারত সভ্য দেশ বলে বলেছে যে তারা কোনো মামলা করবে না, এদের নিয়ে যান, যেতে দেন। যখন আমেরিকা পায়ের শিকল পরিয়ে, বিমানে চড়িয়ে, ঘাট ধরে ঘুরিয়ে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে পাঠাইলো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকদের, তখন ইউনূস কোথায় ছিলেন? নাটোরে বনলতা সেন। তখন মনে পড়ে নাই আমেরিকাকে একটা চিঠি দিতেন? এটা তো কি নিয়ম, শিকল পরিয়ে আপনি পাঠালেন। মাটি নরম পেলেই বিলাই হাগে, আমাদের জামালপুরের ভাষায় একটা কথা বলে, অথবা বলে মাটি নরম পাইলেই বিড়ালে খামসা। তো ভারতের শাসকরা একটু নরম মাটির, তাই এই চুলকানিটা দিচ্ছেন। ভারতের শাসকেরা যদি আফগানিস্তানের মতো অ্যাগ্রেসিভ হতো, পাকিস্তানের মতো বর্বর হায়না হতো, ইরানের মতো পিশাচ হতো, তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। আপনার নাগরিক পাকিস্তান থেকে যখন পাকিস্তানিদের ঘেঁটি ধরে বিদায় করতেছে, কেউ তো প্রতিবাদ করে নাই। বাংলাদেশিদের যখন মধ্যপ্রাচ্য থেকে বের করে দেয়, মালয়েশিয়া থেকে বের করে দেয়, তখন তো আপনি প্রতিবাদ করতে পারেন নাই। এই শামা ওবায়েদ কোথায় থাকে যখন বাংলাদেশের নারীদের ধর্ষণ করে, মানসিক রোগী করে, অসুস্থ করে, তারপর কাজের গৃহকর্মীদের এই বাংলাদেশে সৌদি আরব পাঠিয়ে দেয়? তখন কোথায় থাকেন এই শামা ওবায়েদ নামের নাটোরের বনলতা সেন? তখন আপনার মনে পড়ে না?
আপনার দেশের অবৈধ নাগরিকদের একটা সুযোগ দিয়েছে দেশে ফেরত নেয়ার, আপনি সেটা না নিয়ে তাল বাহানা করতেছেন, এটা তো একটা টোটালি বাটপারি। এগুলো সারা পৃথিবী বুঝে। বাংলাদেশের আজকে যদি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় না বসতো, বিজেপি ক্ষমতায় না আসতো, মমতা ব্যানার্জির বিদায় ঘন্টা না বাজতো, আমরা অনেক ভণ্ডদের চিনতে পারতাম না। বাংলাদেশের বামপন্থী হলো 1 নম্বর ভণ্ড, তার চেয়ে বড় ভণ্ড বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং যারা মুসলমান দাবিদার, তারা প্রমাণিত ভণ্ড, বদমাস, মুনাফেক, বাটপার, জাতে মাতাল, তালে ঠিক, জামালপুরা পাগলা সব। ডিমের হালি 3টায় কিনে 5টায় বেছে, 5টায় কিনে 3টায় বেছে, তাই তারা এগুলো বলতেছে। আপনি এখন নিয়ম নীতি, আন্তর্জাতিক নিয়ম নীতি দেখাচ্ছেন, বার্মার সাথে কেন দেখেন না? আরে ভাই, ভারত এত শক্তিশালী, পৃথিবীর 3 নম্বর অর্থনীতি, পৃথিবীতে শক্তিশালী তার সামরিক অবস্থান, আয়তনে বড়, আপনি তার সাথে পাঙ্গা নিতেছেন। আর বার্মার মতো দুর্বল দেশের বেলায় গেলে আপনার বিসি কাঁধে উঠে যায় কেন? সেখানে টু শব্দটি কেন করেন না? তালমে কুস্ত কালা হায়, খোঁঠা কুদে পাঠার জোরে ওঠে, পাঠা কুদে খোঁঠার জোরে, সেটা কিন্তু আমরা বুঝি। বাংলাদেশ কার খোঁটায় এখন লড়তেছে সবাই জানে, আমরাও জানি। এখন কোথায় বাংলাদেশের বুদ্ধিজীবীরা? এখন কোথায় বাংলাদেশের মানবাধিকার কর্মীরা? এখন কোথায় ফেলানির চাচা মামা খালু বাতিজারা? এখন তারা কোথায় যারা বলে সীমান্তে গুলি করে মেরে ফেলে? সীমান্তে তো এখন গুলি করতেছে না, আপনার দেশের জনগণ পাঠিয়ে দিচ্ছে। নিতে এত আপত্তি কেন? কারণ আপনি জামাল বিরা পাগলা। কারণ 1 কোটি মানুষ ওইখানে খাইতেছে, হাঁটতেছে, মুততেছে, বাচ্চা পয়দা করতেছে, আবার পাশাপাশি প্রতিদিন 500 কোটি টাকা পাঠাইতেছে। এত আরামের জিনিস কেউ ছাড়ে? সেই জন্য সামাহুবাদ এগুলো বলতেছে। ধন্যবাদ। জি ফরিদ ভাই, যে বিষয়টা সেটা হচ্ছে তিনি যেটা বলেছেন আমাদের মন্ত্রী মহোদয়, তিনি বলেছেন নিয়ম না মেনে পুশিংয়ের চেষ্টা তো আসলে গ্রহণযোগ্য না। ভারতে অবৈধভাবে যারা এক সেকেন্ড করছে, আপনি ওইখানে এত নিয়ম দেখাইতেছেন ভারতের কাছে, বার্মায় কেন নিয়মটা দেখান না? ওইখানে গিয়ে একবার বলেন না যে তোমরা তোমার দেশের নাগরিক আমার দেশে পাঠাও। ওইটা কোন নিয়ম মেনে পাঠিয়েছে এটা আমরা একটু সামাহুবাইদের কাছে জানতে চাই। এটা জামাতের সাদা শকুনের কাছে জানতে চাই। এটা আপনার মাধ্যমে আমি বাংলাদেশের মুসলমানের কাছে জানতে চাই। আমি জামাত, হেফাজত, বিএনপি, জাতীয় পার্টি সব, এমনকি আমার গণজাগরণ মঞ্চের কর্মীদের কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই সেটা কোন নিয়ম মেনে তারা পাঠিয়েছে। ওইখানে তো আপনাদের নিয়ম চালাইতে দেখি না আমরা। রোহিঙ্গাদের যখন এদের পুশ ইন্ত করে না, পুশ ব্যাকও করে না, কি করে? ঝেটিয়ে বিদায় করে, পিটিয়ে ঝেটিয়ে বিদায় করে। তখন তো আপনার এই নিয়মের কথা ওইখানে কেন তোলেন না? ওইখানে কেন যৌথ পাহারা দেন না বিজেপির সাথে? বার্মার সীমান্তে আপনি কেন যৌথ পাহারা বসান না রোহিঙ্গাদের ঠেকাতে? আপনি বাংলাদেশের আর ভারতের সীমান্তে দেখি বিজেপির সাথে, বিজেপি নামার দামরার সাথে বাংলাদেশের আমরা ঢেকিরা দেখি জনগণ পাহারা দেয়। ওইখানে কেন যান না আপনারা? আপনি নিয়ম আমার এখানেই শুধু দেখাবেন, আপনি নিয়ম কেন ভুইয়া সাহেবের ওইখানে দেখাবেন না? নিয়ম কি এক জায়গার জন্য? আপনি যে নিয়মের কথা বললেন, এই নিয়মটা কি শুধু ভারতের বেলায়, বার্মার বেলায় নয় কি? তার চেয়ে বড় কথা, আপনারা বলেন দিল্লি না ঠাকুর ভারতে কেন যাবেন? কেন এগুলো ল্যাম এক্সকিউজ দিতেছেন? এগুলো তো ল্যাম আবারও তো বললাম, ভারত হচ্ছে নরম মাটি, বিড়াল সেখানেই খামচা দেয় যেখানে নরম মাটি থাকে, সেই জন্য এগুলো বলতেছেন। কিন্তু ভারত যদি একটু আরেকটু শক্ত হয়ে যায় না, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়। এই সমস্ত লজিক বার্মার বেলায় শিখাই তুলে রাখেন, ভারতের বেলায় আনেন। এগুলো কেন, এই লজিক গুলো আপনারা দেন? নিয়ম, আন্তর্জাতিক নিয়ম, এই নিয়ম সেই নিয়ম, কোন নিয়মে আছেন? কোন নিয়মে আছে আপনার জনগণ আপনি নেবেন না? আন্তর্জাতিক আইনের গোষ্ঠী হারিয়ে জি মন্ত্রী বলেছেন আপনার দেশের রাখেন মন্ত্রী, আপনার দেশের জনগণ আপনি আনতে আপনার এত ব্যথা কেন? পেটে ব্যথা কেন? পেটে কামড় লাগে কেন? আপনার দেশের জনগণ আপনি ডিক্লেয়ার দেন, বর্ডার খুলে দেন, আমার জনগণ নিয়ে, এটা বলতে এত ব্যথা কেন? যেই দেশের কথা আপনি বলেন, যেই দেশ গরু খায়, গরুর মুদ খায়, আপনারা গরু খান, তারা গরু মুদ খায়, হাগে মুতে যেই দেশে, ছি 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 ছি, তারপর আবার হিন্দু কাফের দেশে আপনার দেশের জনগণ থাকে, আপনি তাড়াতাড়ি নিয়ে আসবেন। এগুলো কি যুক্তি দিয়েছেন? জি মাননীয় এডিটর, জি বলেন প্লিজ। মন্ত্রী যেটা বলেছেন, ভারতে অবৈধভাবে যারা অবস্থান করছে, ভারতে অবৈধভাবে যারা অবস্থান করছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে, মানে একটা নিয়ম, একটা রুলস, কিছু ল আছে দ্বিপাক্ষিক, সেটা মেনেই কাজ করতে হবে ভারতকে, এটা মন্ত্রী বলেছেন। আবার তিনি বলেছেন পুশিং দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারী হয়েছিল, যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা পুনরুদ্ধারের একটা প্রক্রিয়া সম্ভবত বর্তমান সরকারের সময় এসে চলছে এবং সেটাতে প্রভাব পড়বে, মানে দুদেশের সম্পর্ক নষ্ট হবে। ফরিদ ভাই, আসলে কি সম্পর্ক এখন কি খারাপ হয়ে যাবে? না না না, সম্পর্ক কি ভালো আছে নাকি? এটা তো আমি জানতাম না। বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক ভালো? এটা তো আমি জানি না। তো আপনি প্রত্যেক দিন দিনের মধ্যে 5 বার যদি নামাজ পড়েন,
তো 6 বার বলতেছেন আপনি ভারত দখল করবেন, সারাদিন ভারতের গালি দিতেছেন। ভারতের সাথে কিভাবে আপনার সম্পর্ক ভালো আছে আমি তো বুঝলাম না। সেটাই তো উন্নতি হয়, যেটা সম্পর্ক আছে, এখন সম্পর্ক আছে ভারতের সাথে। বাংলাদেশ কি রাখতে চায়? বাংলাদেশ তো যে কোনো সময় 7 সিস্টার খেতে চায়, কলকাতা দখল করতে চায়, দিল্লি দখল করতে চায়, নরেন্দ্র মোদীকে মেরে ফেলতে চায়। শুভেন্দু অধিকারীকে, একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, একটা দেশের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয়, গৃহমন্ত্রীকে হুমকি দেওয়া হয়, পুরো দেশটাকে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়। তাহলে আপনি দেশের সাথে ভালো সম্পর্ক কি আদৌ চান আপনি? আর নিয়ম কেন কেবল ভারতের বেলায় আপনি নিয়ম দেখান? আপনারা বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কোনো সম্পর্কই রাখবেন না, রাখেন না ভারতের সাথে সম্পর্ক। ভারত নাকি না খেয়ে মারা যাবে বাংলাদেশ যদি চিকিৎসা না করে। বাংলাদেশ নাকি ভারত থেকে মালামাল যদি না কিনে আনে, ভারতের মানুষ দুর্ভিক্ষের কবলিত হয়ে যাবে, ভারত সুদান হয়ে যাবে, ইথিওপিয়া হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি রবিন খুদা, আহায় হাই খুদা, কায় আল্লাহ খালেদ, হাই খুদা, এটি কি হলো? $30 বিলিয়ন বিনিয়োগ করতেছে, 4 লক্ষ কোটি টাকা তিনি বিনিয়োগ করবেন। আপনার দেশের মানুষ আপনার দেশে বিনিয়োগ করে না। এই সমস্ত কথা, এই সমস্ত স্ট্যান্ডবাজি, মুনাফেকি, ভণ্ডামি, বদমাইশি, ল্যাম এক্সকিউজের কারণেই খোদ নিজের দেশের মানুষ বিনিয়োগ করতে আসে না। তাই এগুলো কথা খাটবে না। আপনি কেবল নিয়ম দেখেন ভারতের বেলায়। আমেরিকা যখন একটু কথাটা তুলেছেন, এই যে বিনিয়োগের বিষয়টা, যে কথাটা আপনি তুললেন, এই বিষয়টা নিয়ে আমার একটু প্রশ্ন রয়ে গেছে। সেটা হচ্ছে, এই মানুষটা রবিন খুদা, তিনি তার শৈশব কৈশোর, হ্যাঁ, ঢাকাতে কাটিয়েছেন, তার জন্ম এখানে, বেড়ে ওঠে এখানে। তিনি অস্ট্রেলিয়াতে গেলেন 97 সালে। এরপরে ভাগ্য ওনার খুলে গেছে, উনি ভালো করেছেন সেখানে। যেহেতু তার জন্ম, শৈশব, কৈশোর এখানে কেটেছে, এই দেশের প্রতি অবশ্যই তার ভালোবাসা আছে। প্রশ্ন হলো, এই যে বিশাল অঙ্কের যে বিনিয়োগ, এই বিনিয়োগটা কি তিনি বাংলাদেশে করতে পারতেন না? তিনি কেন ভারতের দিকে ঝুঁকে পড়লেন? আপনার কি মনে হয় সাইকোলজিক্যালি একটু বলুন। প্রথমত, পুঁজির কোনো ধর্ম নাই, পুঁজির কোনো দেশ নাই, পুঁজির কোনো খোদা নাই, ভগবান নাই, আল্লাহ নাই, গড নাই, পুঁজির কোনো জেহোবা নাই। পুঁজির কাজ হলো, পুঁজি যেখানে নিরাপত্তা পাবে যে তার বিনিয়োগ ফিরে আসবে এবং প্রফিট সহ, সেইখানে সে যাবে, তার জন্য সেখানে বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক। আপনি কেন তার দিকে তাকান? তার শৈশব কেন? তার যদি শৈশবও না কাটতো, মনে করেন সে অস্ট্রেলিয়া জন্মেছে, তার পিতৃপুরুষ বাংলাদেশে ছিল মনে করেন, তবুও তো বাংলাদেশের প্রতি তার টান থাকার কথা, মিনিমাম টান থাকার কথা। কিন্তু তার কেন থাকলো না? কারণ তিনি জানেন না, বাংলাদেশে যদি বিনিয়োগ করি আমার 4 লক্ষ কোটি টাকার মধ্যে 40,000 কোটি টাকা সে ফেরত পাবে না, আর সব চলে যাবে। তিনি জানেন বাংলাদেশ লাল ফাইল কত সুখ। তাহলে এক উদাহরণ দিই, তখন সরকার ক্ষমতায় বিএনপি 91 থেকে 95। আমাদের সরিষার বাড়ির একজন ব্যক্তি, মানে জামালপুরের একজন ব্যক্তি 25 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সাভারে। কেন করেছিলেন জানেন? তিনি আমেরিকা থাকতেন। আমার একজন পরিচিত ব্যক্তি, আমাদের সরিষাবাড়ি, তার ভগ্নিপতি, সে পরিবারের সাথে আমার ব্যক্তি সম্পর্ক খুব ভালো, খুবই ভালো, শুধু ভালো না, খুব ভালো। ওই পরিবারের প্রায় সকলের সাথেই, একেবারে পিতার বয়স থেকে, মায়ের বয়স থেকে শুরু করে নাতির বয়স যারা আছে সবার সাথেই, প্রায় সকলের সাথে আমার সম্পর্ক খুব ভালো, এখনো আছে। 2-3 জন মারা গেছে, সকলেই জীবিত আছে। সেই ব্যক্তিটি আমেরিকা থেকে এসে 25 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন 92-93 সালে। আপনি কি জানেন? উনি শেষে ছেড়ে দেমা কেঁদে বাসি, তিনি কান্নাকাটি করে টাকাটা তুলে নিয়ে 95 সালে বলছে বিদায়, আবার আমেরিকা চলে গেছে। এটা আমি 91, 92, 93 সালে ঘটনা বললাম। সে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের রেফারেন্সে গিয়ে সেখানে বিনিয়োগ করেছিল, টিকতে পারেনি। আর জানেন যে তখন ওই সময়ে খালেদা জিয়ার পরে যে 2 জন ব্যক্তির নাম নিতেন, 2 জন মাত্র, খালেদা জিয়ার লেফট এবং রাইটে যারা থাকতেন তাদের একজন ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির সাবেক মহাসচিব, এবং তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। তার রেফারেন্সে গিয়ে তিনি বাংলাদেশে ব্যবসা করতে পারেন নাই, ছেড়ে দামা খেতে বাসে পালিয়ে চলে গেছে। তিনি এসেছিলেন কি কারণে জানেন? তিনি অনেকে স্ট্রাগল করেছিলেন আমেরিকা, হিউজ ইনকাম। 1992-93 সালে 25 কোটি টাকা কিরকম পরিমাণ আপনি বুঝতে পারছেন। শেষে ছেড়ে দেমা কেঁদে বাসি তিনি পালিয়ে চলে গেছেন, এই দেশে ব্যবসা করা যায় না, এখন আমেরিকাতেই থাকেন। আর কোনোদিন বাংলাদেশ মুখী হন নাই। কেন? কারণ এই দেশে বিনিয়োগের অবস্থা এরকম। এই দেশে বাংলাদেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। এক সময় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল, এখন তো বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি 92 সালের তুলনায় তো বহুগুণ ভালো। আমরা তো অনেক উন্নয়ন করেছি এবং আমাদের জিডিপির সাইজও তো অনেক বেড়েছে। এখন তো এখানে বিনিয়োগ করা যায়।
কেন যাচ্ছে না? তাই নাকি? এখানে বিনিয়োগ আচ্ছা, করলে কি তার প্রফিটটা হতো না? ফরিদ ভাই। শুনেন, যেই দেশে মাদ্রাসা গিজগিজ করে, যেই দেশে মব চলে, ভায়োলেন্স চলে, আদালত ফাংশন করে না, পুলিশ নামে কোনো প্রতিষ্ঠানই নাই, পুলিশের পাহারা দিয়ে রাখতে হয়, যেই দেশে পুলিশের প্রকাশ্য বলে বেয়াদব, মঞ্চে পুলিশের কিক মারে একজন নারী শিবিরের কর্মী, শিবিরের সাদিক ভিপি ছিল, এই শিবিরের গুপ্ত ভিপি ছিল, সেই মঞ্চ থেকে পুলিশ মহিলা পুলিশকে লাথি মেরেছে, যেখানে পুলিশকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, যেখানে পুলিশের 600 গাড়ি পুড়িয়ে দিয়েছেন, যেখানে আদালত কাজ করে না, আদালত চত্বরে মারামারি হয়, আদালত চত্বরে সরাসরি মানুষকে পিটিয়ে মারে, যেই দেশে কবরের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়, কবর জ্বালিয়ে দেওয়া হয়, মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়, সেই দেশে কেউ বিনিয়োগ করতে আসবে? এত পাগল হয়ে পাইছে? আমি নিজেও তো অনেক ট্রাই করেছি। প্রথমে বলেছিল ডক্টর ইউনূসের পরে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ করবে। তারা কি বলেছে জানেন? বলছে তোমাদের দেশের অবস্থা আরো খারাপ, বিনিয়োগকারী তার রিটার্ন চায়। দুবাইয়ের মতো সবচেয়ে নিরাপদ দেশ, সেখান থেকে 5-6 হাজার ব্যবসায়ী চলে গেছে। আপনাকে সিকিউরিটি ফার্স্ট। এই বাংলাদেশে কোনো ভরসা আছে রাজনীতির? কে যাবে বিনিয়োগ করতে যেখানে 30,000, 50,000, 1 লাখ টাকার চেক দেখলে ব্যাংকের ম্যানেজার ভয় পেয়ে যায়? সেই দেশে কে বিনিয়োগ করবে? বিদেশিদের কথা বাদ দেন, বাংলাদেশে 300 জন এমপি আছেন এখন, আর 30 জন আছে না অনুরোধের আসরের এমপি, তা 330 জন, তাদের বিনিয়োগ করতে বলেন না, দেখেন করে কিনা। জামাতের তো টাকার অভাব নাই, তারপরে তাদের আছে জাকাতের টাকা, তারপরে এক জামালপুর থেকে জামাতিরা 1500 কোটি টাকা বাটপারি করে মেরে দিয়েছে মানুষের, হাই হাই কোম্পানি বানিয়ে ডেস্টিনির মতো। সেগুলো বিনিয়োগ করতে বলেন না, মানুষের টাকাটা বিনিয়োগ করতে বলেন। তারাই তো বিনিয়োগ করে না যারা এখন ক্ষমতায়। এতই যদি দেশের অবস্থা ভালো থাকে, আপনার জমিন, আপনার জায়গা আপনি যদি আবাদ না করেন, অন্যজন এসে আবাদ করবে? তার মানে কি দালমে কুছ তো কালা হায়, কালা হায়। আপনার জমিনে আপনি বীজ বপন করেন না, আমি করব? হয় জমিন আপনার না, অথবা ওই জমিনে ফসল হবে না, তাই আপনি বীজ বপন করেন না। তা আপনি যাদের বললেন যে এখন দেশের অবস্থা ভালো, কে বললো ভালো? কয়শো খুন হয়েছে? এই যে কালকে রিপোর্ট আসছে, বলেন কয়শো খুন হয়েছে এই 100 দিনে? 600-র উপরে 100 খুন দিনে হয়েছে। 607 জন। তাহলে যেই দেশে 607 জন খুন হয়েছে নির্বাচিত সরকারের সময়, 607, 600 প্লাস, আর ধর্ষণের তো হিসাবই নাই। এক ঢাকা মেডিকেলে নাকি 1100 জন গিয়েছে, এক মেডিকেল কলেজে ধর্ষণের সনদ নিয়েছে ঢাকা মেডিকেল, একটা হসপিটালে করে না। যেই দেশে এখন ধর্ষণের বন্যা, যেই দেশে খুন 600 প্লাস 1 মাসে, 3 মাসে, সেই দেশে মানুষ আসবে বিনিয়োগ করতে? এত পাগল হয়েছে বিনিয়োগকারী, এত পাগল। বিনিয়োগের যদি পরিবেশ থাকতো, সত্যি যদি থাকতো, এই মুহূর্তে তো আমি শেখ ফরিদকে অন্তত পক্ষে 5 জন বিনিয়োগ করে পাঠাইতে পারতাম। হয়তো তারা এরকম হাজার হাজার মানে বিলিয়ন, 30 বিলিয়ন আনতো না, 200-400 কোটি টাকার বিনিয়োগকারী তো বাংলাদেশে পাঠাইতে পারতাম। নাই ভাই, বাংলাদেশের জন্য আমারও প্রাণ কাঁদে। এই যে $30 বিলিয়ন বিনিয়োগ করছে, আমি কি কষ্ট পাই নাই বাংলাদেশ হিসেবে? আপনি কি কষ্ট পান নাই? বাংলাদেশিরা কি কষ্ট পায় নাই? এমনকি যিনি বিনিয়োগ করছে তারও কষ্ট আছে, যে শালা আমার দেশে আমি বিনিয়োগ করতে পারতেছি না। আমাদের বাজেটের অর্ধেক। কল্পনা করতে পারেন একটা বাংলাদেশের বিনিয়োগ? যারা বলে ভারত খুব খারাপ, গরুর মুখ খায়, হাগে মুতে রাস্তায়, গরুর মুখ খাওয়া দেশ আর হাগে মুতে, তারপরেও খোদ আপনার বাংলাদেশি লোককে $30 বিলিয়ন বিনিয়োগ করে কেন? দুবাইয়ের সুলতান উইদাউট নোটিশে চলে আসে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আইসা বলে যে আমরা সিগনেচার করে ফেলেছি মাদার অফ অল ডিলস, এগুলো বলে। আর্জেন্টিনা তার কাছে চলে আসে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, বলে আপনার যত তেল লাগে আমরা দিব। আপনার জন্য আসে না কেন? কারণ খাসিলত কারণ। না আমরা ব্যবসা বুঝি, না গণতন্ত্র বুঝি, না রাজনীতি বুঝি, কিছুই আমরা বুঝি না। পাগলও নাকি নিজের বুঝটা বুঝে, নিজের লাভ বুঝে, আমরা তাও বুঝি না। আপনি বাংলাদেশে পয়দা করবেন ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা, এরা যে জঙ্গি হয়ে গেছে পৃথিবী জানে না। জঙ্গি আফগানিস্তানে কেউ বিনিয়োগ করবে, পাকিস্তানে কেউ বিনিয়োগ করবে, কোনো পাগলের কামড়াইলে তো বিনিয়োগ করবে, আর কেউ করবে? তাছাড়া কোনো পাগলও বিনিয়োগ করবে না, কুত্তায় কামড়ালে বিনিয়োগ করবে না। মানুষ ইসরায়েলে বিনিয়োগ করবে, ভারতে বিনিয়োগ, কারণ নিরাপত্তা আছে, রাষ্ট্র তার সেফটি দেয়। মালয়েশিয়া বিনিয়োগ করবে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে। শুধু তাই না, আপনাকে বলে রাখি আমি, এই মুহূর্তে বিএনপি জামাতের বহু মানুষ ভারতে বিনিয়োগ করে রেখেছে বেনামে, আপনি জানেন। আওয়ামী লীগের লোক বিনিয়োগ করে নাই, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বললাম। কমসে কম 100 বিএনপি জামাতের লোকের টাকা খাটতেছে ভারতে। তথ্যটা দিয়ে দিলাম আপনাকে, নিশ্চিত থাকেন আপনি। 100 জন আমি জানি, তাদের চিনি, আর যাদের জানি না চিনি না। আপনাকে একটা জিনিস বলি, আপনি জানেন দার্জিলিং এ কতজন বাংলাদেশি সন্তান পড়ালেখা করে? সেই হিসাব আপনি জানেন? আপনার চোখ কপালে উঠে যাবে যদি হিসাব দেই। এই মুহূর্তে বাংলাদেশের কত হাজার, শুধু একটা
রাজ্য বলি নাই, শুধু দার্জিলিং এ কতজন ছেলে মেয়ে পড়ালেখা করে একটু হিসেব নিয়েন। আপনি কালকে ভারতীয় হাইকমিশনে যাবেন, গিয়ে ডাটা নিবেন, অথবা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে হিসাব পাওয়া যায়। একটু নিয়েন, দেখেন আপনি বিশ্বাস করতে পারেন কিনা নিজের চোখকে। তো কত হাজার বাংলাদেশ ওখানে পড়ালেখা করে শুধু দার্জিলিং এ। আবার এই দার্জিলিং এ যারা আবার পড়াশোনা করে ভারতের হিন্দু জায়গায়, তাদের বাপেরা প্রত্যেকেরই কিন্তু একটা করে কওমি মাদ্রাসা আছে। ঠিক আছে, অথবা এরা প্রত্যেকেই কওমি মাদ্রাসায় প্রতি বছর হিউজ পরিমাণ দান করে, কিন্তু তাদের পোলাপান কিন্তু দার্জিলিং পড়ে। সেটা কি জানেন আপনি? বিশ্বাস না হয় আপনি খোঁজ নেন। আপনাকে আরেকটা উদাহরণ দিই। যখন রোহিঙ্গাদের ফোর্স করে বাংলাদেশে ঢুকিয়ে দিল, জামাতের আমির, বিএনপির সাধারণ মহাসচিব বার্মা গিয়েছিল কেন? এটা তো আমি 5 বছর যখন ঘটছে তখনই তো লিখেছি। কেন গিয়েছিল বলেন? এখন পুশব্যাক ঠেকাইতে ভারতে যায় না কেন? যে আলোচনা করলেই তো হয়। রোহিঙ্গা যখন ঢুকেছে তখন তারা বিরোধী দল দুইজনই চলে গিয়েছিল বার্মা, আওয়ামী লীগের নেতা কিন্তু যায় নাই। কারা গিয়েছিল? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আর এই জামাতের সাদা শকুন গিয়েছিল। আরো গিয়েছিল জামাতে, আরো কারা কারা যেন গিয়েছিল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? রাজনীতি খুবই জটিল বিষয়। রাজনীতি মানে ভণ্ডামি, ক্ষমতা মানেই সঠতা, মুনাফেকি। এখন দিনে দিনে স্পষ্ট হচ্ছে। বিনিয়োগ কেন করবেন আপনি? আপনি যদি জানেন আপনার বাড়িতে টাকা রাখলে আপনার পোলা টাকা নিয়ে পালাবে, আপনার আপনার বউ শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে, আপনার ভাতিজা গিয়ে গাঁজা খাবে, আপনার ভাগ্নে গিয়ে হিরোইন ইয়াবা খাবে, বা আপনার নাতি জুয়া খেলবে, তো টাকা আপনার ঘরে রাখবেন? টাকা তো আমার বাড়িতে রাখবেন আপনি, যদি জানেন আমার বাড়ি নিরাপদ। মানুষজন সুইজারল্যান্ডে কেন টাকা রাখে? কেন রাখে সুইজারল্যান্ডে টাকা? আর কোনো দেশ নাই যেখানে 1 পয়সা লাভ দেয় না, উল্টো বছর বছর কমিশন কাটে। তারপরেও কেন সুইজারল্যান্ডে মানুষ টাকা রাখে? আপনাকে বলেন কি কারণে? কেন মানুষ সুইজারল্যান্ডে কোনো সেনাবাহিনী নেই? সেইখানে ওটা তো আরো নিরাপদ দেশ। বাংলাদেশ আজকে একজন বাঙ্গুরে শুনলাম বললো, না খেয়ে হলেও আমরা পারমাণবিক বোমা বানাবো। পারমাণবিক বোমা কোনোদিন দেশে নিরাপত্তা দেয়? তাহলে তো সুইজারল্যান্ড পৃথিবী থেকে উদা হয়ে যাওয়ার কথা। পারমাণবিক বোমা যদি দেশের সিকিউরিটি দিত, তাহলে সোভিয়েত ইউনিয়ন তো পুরো পৃথিবী এখনো দখল করার কথা, অথচ খোদ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। পারমাণবিক বোমা যদি কোনো দেশকে নিরাপত্তা দিত, তাহলে পাকিস্তান ভিখারিস্তান হয়ে গেল কিভাবে? পাকিস্তানের নাম কেন ভিখারিস্তান? পারমাণবিক বোমা যদি সিকিউরিটি দিত, উত্তর কোরিয়ার মানুষ না খেয়ে থাকে কেন? কিউবার তো পারমাণবিক বোমা নাই, কিউবা কিভাবে ঠিক আছে? কারণ তারা শিক্ষায় বিজ্ঞানে অ্যাডভান্স, তাই ঠিক আছে। পারমাণবিক বোমা কোনোদিন মানুষকে নিরাপত্তা দেয় না। আপনাকে সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রকে ভিন্নভাবে সামাজিকভাবে আপনাকে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। অনেক মানুষ আছে যে তাদের টাকা পয়সা নিজের না শ্বশুর বাড়ি রাখে না বাপের বাড়ি রাখে। মানুষ ব্যাংকে টাকা রাখে কেন? ঘরে রাখে না কেন সিন্ধুকে? কারণ সেখানে ডাকাতি হতে পারে, আত্মীয় স্বজন নিয়ে, তাই তো ব্যাংকে রাখে। তো বিনিয়োগ তো তাই, আপনি যেখানে গ্যারান্টি পাবেন সেখানে দেবে। আপনি কোনোদিন শুনেছেন সৌদি আরব বাংলাদেশের শিল্পে বিনিয়োগ করেছে? আপনি কোনোদিন শুনেছেন আরব আমিরাত বিনিয়োগ করেছে? আপনি কোনোদিন শুনেছেন 21টা যে আরব রাষ্ট্র রয়েছে, ইরানের কথা বাদ, কারণ ইরান হলো দরিদ্র একটা রাষ্ট্র, তাও সে আরবের মধ্যে পড়ে না, তার উপরে স্যাংশন দেওয়া আছে, আলাদা কথা। আরবের 21টা রাষ্ট্র কোনোদিন বিনিয়োগ করতে শুনেছেন? এমনকি মসজিদ বানানোর কথা বলেছিল 5,600 করে নাই? সৌদি আরব ঘোষণা দিল, এই নজদার হেজাজের এখন নাম সৌদি আরব, এরা ঘোষণা দিল এই একটাই দুনিয়ার দেশ যার বাপদাদার নামে দেশ, আর কোনো জায়গায় বাপদাদার নামে দেশ নেই। যাই হোক, এরা বললো 560টা মসজিদ করবে, অথচ এই মসজিদ থেকে উমরা হজ করতে যাবে। মসজিদ তো একটা দোকান সৌদি আরবের জন্য, এখান থেকে হজ করতে যাবে। মানে যদি বিনিয়োগও করতো এই 8,000 টাকা, 8,000 কোটি টাকা, তাদের প্রতি বছর তা উঠে যায়। পৃথিবীতে এর চাইতে, হজের চাইতে ভালো কোনো ব্যবসা নাই। যা বিনিয়োগ করে সৌদি আরব প্রতি বছর রিটার্ন। পৃথিবীতে এরকম ব্যবসা আছে যে আপনি 500 কোটি টাকা, 5,000 কোটি টাকা বিনিয়োগ করলেন, 1 বছর বা 2 বছর পরে রিটার্ন পাবেন, সেটা হলো একমাত্র হজের ব্যবসা। সেই টাকাটাও সৌদি আরব জানে বাংলাদেশ সরকার দিয়েছে, মানে সে মসজিদেও বিনিয়োগ করে নাই, অথচ টোটালি তার ব্যবসা। নিশ্চয়ই মসজিদ থেকে হাজি গয়াকাশি যাবে না, নিশ্চয়ই মসজিদ থেকে হাজি, এই মডেল মসজিদ থেকে হাজিরা নিশ্চয়ই রাম মন্দির জিয়ারত করতে যাবে না, রাইট? তাহলে এই মডেল মসজিদের টাকাটা সৌদি আরব জানে বাংলাদেশ সরকার দিয়েছে। বিনিয়োগ তো অন্য জায়গায়। আপনি বলেন কবে কোন শিল্পে এই 21টা দেশ বিনিয়োগ করেছে? আমাকে বলেন আপনি। এই এই স্বাধীন বাংলাদেশ তো দূরের কথা, খোদ পাকিস্তানেও বিনিয়োগ করেন এই শিল্পে। কোথায় বিনিয়োগ করে? মাদ্রাসা। কেন করে? জঙ্গি তৈরি করার জন্য। এটা আমার কথা না, কিন্তু আমি বলিনি। সৌদি আরবের প্রিন্স বলেছে, আমরা বন্ধু রাষ্ট্র আমেরিকার কথায় মাদ্রাসায় বিনিয়োগ করেছিলাম, পাকিস্তানের ট্রেনিং এ, বন্ধু রাষ্ট্রের অস্ত্রে আমরা সোভিয়েত ইউনিয়ন ভেঙেছি। তাদের বিনিয়োগ কেন বুঝছেন তো? কোথায় বিনিয়োগ? শিল্প বানায় নেই। পাকিস্তান আজ ভিকারিস্তান, আফগানিস্তান ফকফকা।
অথচ 71 সালের, 72 সালের, 70 দশকের আফগানিস্তানের দিকে তাকান, এমনকি আপনি 50 সালের, 60 সালের পাকিস্তানের দিকে তাকান, তারা কত ভালো ছিল। এখন তারা একটা হলো দুর্ভিক্ষানিস্তান, আর একটা হলো ভিখারিস্তান। ওই আর বাংলাদেশ তো জাকাতিস্তান। বলে দিয়েছে জামাত নেতা তারা আমাদের জাকাত এনে খাওয়াবে। তো এই বাংলাদেশে কে বিনিয়োগ করবে? যেই দেশের নেতারা বলে ক্ষমতায় যাওয়ার আগে যে মিডল ইস্ট থেকে এনে জাকাত খাওয়াবো, যেই দেশের নেতারা ক্ষমতা নেওয়ার আগেই বলে প্রতিবেশী সবচেয়ে শক্তিশালী দেশ তারা দখল করবে, সেই দেশে কোন পাগলে বিনিয়োগ করবে? বিনিয়োগকারীরা কি জানে না যে বাংলাদেশ এখন ভিন্ন দেশের কবলে? বিনিয়োগকারীরা কি জানে না যে এখন পাকিস্তান তুরস্কের দখলে? এটা কি বিনিয়োগকারীরা জানে না? সেই জন্য বিনিয়োগকারীরা ভারতে চলে যাবে, দুবাইয়ের সুলতান ভারতে চলে আসবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সেই জন্য বিনিয়োগ, আপনি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, আইনের শাসন না থাকলে কোনোদিন সেখানে কেউ বিনিয়োগ করে না, করবেও না, করতে পারে না, কোনো পাগলেও করবে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, আপনি রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে, আমি একটা একটা কোট করি আমাদের সাবেক সংসদ সদস্য জি, গোলাম মাওলা রনি, যিনি বর্তমানে বিএনপির নেতা। এক সময় তিনি জি, আওয়ামী লীগের নেতা ছিলেন, আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদের মেম্বার হয়েছিলেন। হ্যাঁ, গোলাম মাওলা রনি কি বলছে যে আওয়ামী লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত পা কাঁপছে। হঠাৎ করে গত কদিন আগে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন একটা বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে খুব তোলপাড় চলছে টোটালি পুরো দেশেই। জল্পনা কল্পনা, চায়ের টেবিলে একেবারে ঝড় উঠে গেছে। এখন দেশের বিভিন্ন জায়গায় আগে আমরা যেটা দেখতাম যে ঝটিকা মিছিল করতো ছাত্রলীগ, যুবলীগ, ওদের কর্মীরা। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে হাজার হাজার কর্মী ওরা মিছিল করছে, ঠিক ঝটিকা মিছিল না, একদম স্বাভাবিক যেভাবে আন্দোলনের সময় মিছিল হয় এই ধরনের মিছিল করছে। তারা আসলে কি জন্য হঠাৎ এতটা চাঙ্গা হয়ে গেল? তাদের কোথা থেকে এত মনোবল ফিরে আসলো? আপনার কাছ থেকে শুনবো ফরিদ ভাই। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, বারবার বলেছি, আপনার চ্যানেল বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি করা একটা দৈত্য। সেই দৈত্যকে আপনি বোতলে বন্দি করতে চাইলে হবে? বরং বাংলাদেশ আওয়ামী লীগ এখনো যে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে নাই, এটার জন্যই আমি চিন্তিত। তারা মিছিল করতেছে এই জন্য আমি চিন্তিত না। এখনো যে সরকার উল্টে ফেলে নাই সেই জন্য আমি চিন্তিত। এখনো যে গাজীপুর থেকে শুরু করে জয়দেবপুর হয়ে, ময়মনসিংহ, ত্রিশাল হয়ে, গফরগাঁও হয়ে, গফরগাঁও হয়ে, ময়মনসিংহ হয়ে, পিয়ারপুর, নরেন্দি, নান্দিনা, জামালপুর, ভাটারা, বাউসি হয়ে, সরিষাবাড়ি হয়ে, জগন্নাথগঞ্জ ঘাটে রেল লাইন যে উঠে ফেলেন, তুলে বঙ্গোপসাগরে ফেলে দেয় নাই বা যমুনা নদীতে ফেলে দেয় নাই, এই জন্য আমি চিন্তিত আছি। মিছিল, বরং এই মিছিল তো আমার কাছে কোনো মিছিলই না, এটা তো কিছুই না। এখন বাংলাদেশ আওয়ামী লীগ কি করে আর কয়েকদিন পরে দেখবেন। তারা এখনো নির্দেশ পায়নি। শুধুমাত্র 2জন এমপি বলেছেন, এমপি বাহার বলেছেন, বাহার ভাই বলেছেন যে আমার নেতা কর্মীদের আজকে থেকে যদি কিছু হয় মনে রাখবা, সব মনে রাখবা, মনে মনে হিসাব করবা। তারপরে মিছিল শুরু। আবার একজন কে যেন বলেছে তার এলাকার যদি আওয়ামী লীগের নেতাদের কিছু হয় তিনি দেখে নেবেন। মিছিল শুরু হয়ে গেছে, এটাই স্বাভাবিক, হয়ে যাবে। এই মুহূর্তে শুধু নেতৃত্বের দ্বন্দ্ব অথবা নেতৃত্ব সিদ্ধান্ত আসেন নাই কি করবেন। আমি বলেছি তো যে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা যেদিন শুধু লাইভ ভিডিও কলে আসবেন, বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে, বিপ্লব শুরু হয়ে যাবে। আপনি লিখে রাখেন। এই সমস্ত আমার ভাবির পোলা তো দূরের কথা, এগুলো তো ফেইসা, বুঝেন, আমরা পাটের অবশিষ্টাংশকে ফেইসা বলি, মানে যা পাটের গার্বেজ, যেটা এটা ফেইসা বলি, যার কোনো ভ্যালু নাই, বাতাসে ফুদিলে উড়ে যায়, এটা হলো ফেইসা। এই ভাবির পোলারা তো ফেইসা। ওই বিএনপি জামাত পানের জলে ভেসে চলে যাবে বঙ্গোপসাগরে, দেখতে পারবেন। অনেকে আমার কাছে এই কথাগুলো মনে নাও হইতে পারে, বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু দেখতে পারবেন আপনি। এমনকি কিছু আওয়ামী লীগের লোক বিশ্বাস নাও করতে পারে। আপনি দেখতে পারবেন যে গাজীপুর থেকে কিভাবে রেল লাইন উঠানো শুরু হয় আর সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়, দেখতে পাবেন। এখনই তারা পারে, নির্দেশের অপেক্ষায় বসে আছে। আমার সরিষাবাড়ির কথা বললাম আপনাকে, আমাদের সরিষাবাড়ি যেদিন নির্দেশ দিবে জননেত্রী শেখ হাসিনা, আর জামালপুরের, যাকে জামালপুরে আওয়ামী লীগের যারা অভিভাবক মনে করে, মির্জা আজম এমপি, সাবেক এমপি এবং মন্ত্রী, যেদিন বলবেন যে মাঠে নামো, থাকবে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট থেকে। আবার জাহাঙ্গীর যেদিন বলবে, আপনার আজমতুল্লাহ স্যার যেদিন বলবে গাজীপুরে, যেদিন জাহাঙ্গীর বলবে, মেয়র জাহাঙ্গীর যেদিন বলবে,
গাজীপুরে টিকতে পারবেন? ময়মনসিং থাকবে, গফরগাঁও থাকবে, রাস্তাতে যাইতে পারবে? সেনাবাহিনী পুলিশ তো হাসিয়াবি না, পুলিশের কথা বাদ। পুলিশ তো আওয়ামী লীগকে কোনোদিন আর বাধা দিবে না, আমরা যত কথাই বলেন। রইল বাকি সেনাবাহিনী, বেড়াকে পালায়, ওই যে কুকুর যেমন লেঙ্গুর নিচে দিয়ে পালায় যায়, সেনাবাহিনী পালায় বেড়াকে ফিরে যাবে। আর মোল্লারা মসজিদে গিয়ে বসে থাকবে, ইয়ানাপসি ইয়ানাপসি শুরু করে দিবে। সেই দিন আসতেছে সামনে। মোল্লার মিলিটারি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগের পক্ষের মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে, এই দেশটাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এগুলোর হিসাব নিকাশ হবে। এগুলো মিছিল কিছুই না, এগুলো কিচ্ছু না। আওয়ামী লীগের মানে 1,00,000 ভাগের 1 ভাগও তারা শুরু করে না, এটা কোনো কিছু মিছিলের মধ্যেই করে না। দেখতে পারবেন 2-3 মাসের মধ্যে সব ফরিদ দৃশ্য। ভাই একটা কমেন্ট নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে মোস্তফা ফিরোজ। মোস্তফা ফিরোজ সিনিয়র সাংবাদিক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ এভাবে ফিরে আসুক চাই না, মানে পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগ ফিরে আসুক। আওয়ামী লীগের আসলে এই দেশে তো অনেক দল, কে কোন দল কতটা পরিশুদ্ধ? ফরিদ ভাই, এখন বাংলাদেশ আওয়ামী লীগের যদি মুস্তফা ফিরোজের পরামর্শে আসতে হয়, তাহলে ওই আওয়ামী লীগের না ফিরে আসাই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই ফিরোজ মিরোজ নাট বল্টুর কথায় যদি আসতে হয়, ওই কোথাকার কোন ফিরোজ বিরোজ কি নাম টাম বলতেছেন, আর 2-4 জন সাংবাদিক আরো লম্বা লম্বা কথা, এদের কথায় বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে যদি আসতে, বাংলাদেশ আওয়ামী লীগ আত্মহত্যা করতে হবে গলায় দড়ি দিয়ে। এদের কথা আওয়ামী লীগ চলবে? আওয়ামী লীগ কিভাবে আসবে? আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ কিভাবে আসবে? জনগণ সিদ্ধা। রিফাইন্ড মানে কি বুঝায় তারা? রিফাইন্ড বলতে কি বুঝায়? পরিষ্কার করে বলুক। অমনে কথা বলে কেন? কাইসে কাশে কেন? গলা কেসে পরিষ্কার করে বলুক, তারপরে জবাব দেবো আমরা। ওই সমস্ত ফিরোজ মিরোজদের দালালি করতে না করেন, ওই টাকলা মাকলাদের দালালি করতে না করেন। ফরিদ ভাই, এই যে ওই যে বলছিলাম শুরুতে যে শেখ হাসিনা আসার একটা কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন অনেকটা এরকম, এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ বা ওদের অঙ্গ সংগঠনগুলোর ভিতরে একটা প্রাণ চাঞ্চল্য তো আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে তাদের মিছিলগুলো যে বড় হচ্ছে, এর কারণ কি? শেখ হাসিনা আসলে তারা কিভাবে রিসিভ করবে, সেই মহড়া কিনা? আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে সেই মহড়া। শুধু শেখ হাসিনার আগমনের মহড়া না, এই মহড়া হচ্ছে 72-এর সংবিধান বিরোধীদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে জয় বাংলা বিরোধীদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে যারা 32 নম্বরে ভেঙেছে তাদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে যারা বাংলাদেশটাকে মানতে চায় না তাদের বিরুদ্ধে সতর্কবার্তা। শেখ হাসিনাকে তো শুধু আওয়ামী লীগ না, তো আমি কি বলেছিলাম আপনাকে? আমি প্রথম বলেছিলাম কিন্তু বাংলাদেশে, আমি বলেছিলাম যে বাংলাদেশে এত বড় জমায়েত হবে যে কেউ কল্পনাই করে নাই কোনোদিন। আমি 50-60 লাখের কথা বলেছিলাম, মানুষ তখন বিশ্বাস করে না। এখন কেউ 1 কোটি 2 কোটি 3 কোটি হবে বলতেছে, আরো ভালো। বাংলাদেশের এই টঙ্গী ইজতেমা ময়দানে জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে হবে 3 দিন, বলে দিলাম আবার 3 দিন। অনেক আওয়ামী লীগের লোক আমার সাথে ফোনে কথা বলে হাসে, ভাই 3 দিন কেন হবে? আপনি কেন 3 দিন বলেন? কারণ এত মানুষ হবে যে রাস্তা ব্লক হয়ে যাবে, যে আপনি শেখ হাসিনাকে নিয়ে যেতে পারবেন না। এখন বলুন তো, হেলিকপ্টার নিয়ে চলে যাবেন না? যদি হেলিকপ্টার নিয়ে যান, জনরোষ সৃষ্টি হবে। উল্টো, আমরা শেখ হাসিনাকে দেখতে আসছি। আমাদের জামালপুর জেলা থেকেই তো 4-5 লক্ষ লোক আসবে, একটা জেলার কথা বললাম শুধু। আর আমার ডাকেই তো 5-10 হাজার চলে আসবে। আমি তো আওয়ামী লীগের কেউ না। এক জামালপুর থেকে তো আমার কথা 5,000 আসবে, আর আওয়ামী লীগের নেতাদের কথা 4-5 লক্ষ আসবে। এক আমার অনুরোধেই তো শেখ হাসিনাকে দেখার জন্য সারা বাংলাদেশে কত হাজার আসবে, দেখতে পারবেন। তাহলে আওয়ামী লীগের নেতাটাকে কি হবে কল্পনা করতে পারবেন? কল্পনাই করতে পারবেন না। এরা তো, আমি আসলে না, 5ই আগস্ট আওয়ামী লীগের জন্য এখন আমার গবেষণায়, যারা 5ই আগস্ট ঘটিয়েছে, যে সংগঠন, যে দেশ, যে সকল গোয়েন্দা সংস্থা এটা ঘটিয়েছে, তারা এখন কিন্তু হতাশ। তারা জানে যে শেখ হাসিনা প্রত্যয়টি কি করলো তারা। বরং আওয়ামী লীগকে যদি আর 5 বছর থাকতে দিত, যেমন 15 বছর তৃণমূল ছিল, তৃণমূলকে স্বাভাবিকভাবে যেতে দিয়েছে। তৃণমূল কিন্তু ব্যানিশ ভারতে। আজকে তো শুনেছেন যে তৃণমূল আরো 20 জন দল ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তাদের দলে ভাঙন, সর্বশেষ ভাঙন সৃষ্টি হয়ে গেছে। বরং বাংলাদেশ আওয়ামী লীগকে আর 5 বছর থাকতে দিলে এই আওয়ামী লীগের কপালে শনি রবি সোম মঙ্গল, এখন তো শুধু শনি আর মঙ্গল শুরু হয়েছে, তখন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সব শুরু হয়েছে আওয়ামী লীগের। ধ্বংস হয়ে যেত আওয়ামী লীগ আর 5 বছর থাকলে। যারা, হ্যাঁ, এর মূল্য দিতে হয়েছে ছাত্রলীগকে অনেক, এর মূল্য দিতে হলো আওয়ামী লীগকে অনেক, এর মূল্য অনেক মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে অনেক মূল্য দিতে হলো, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি টিকে গেল। যারা যে 4-5টা দেশ এই বাংলাদেশ থেকে জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ করলো, যে আশা সেটা বুমেরাং হয়ে গেছে।
তারা কল্পনাই করতে পারে না যে এখন শেখ হাসিনা কত জনপ্রিয়। তারা এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ কত জনপ্রিয়। চাপা যতই মারুক, এই মুহূর্তে সেনাবাহিনী বেরাকে যাওয়ার পরেই খেলাটা দেখতে পারবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়গা। শুধু সেনা ওয়াকার সাহেবকে যাইতে দেন। ওই যে বলছে না, একবার কয় জুনে যাবে, আরেকবার কয় অমুক তারিখে যাবে, কিচ্ছু না, বদমাইশ। তবে ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী ফিরে না যায়, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এই দেশের জনগণ ফুসে উঠবে। মুক্তিযুদ্ধের পক্ষে সবাই না, রাজাকার আলবদরদের পক্ষে তারা তো আর ফুসবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের পক্ষের মানুষ ফুসে উঠবে সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনী মিশন বন্ধ হয়ে যাবে যদি তারা ফিরে না যায় ব্যারাকে। দেখতে পারবেন খেলা জমে যাবে আরো। আর এটা শুধু রিহার্সেল না, বাংলাদেশ আওয়ামী লীগকে রিহার্সেল করতে হয় না। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসটাই এমন, যারা এদের রাজনীতিটাই এমন, এদের রিহার্সেল করার কিছুই নেই, মহড়ার দরকার নেই। এদের রাজনৈতিক ইতিহাসটাই আলাদা। ছাত্রলীগের, আওয়ামী লীগের, এরা এমন ভাবে আসবে যে এই দেশের, এমনকি আওয়ামী লীগেরও কল্পনা করতে পারতেছে না যে আওয়ামী লীগ কিভাবে ফেলবে, ভয়ঙ্কর রূপে ফেলবে। যদিও তারা দাবি করে, আমি প্রথম বলেছিলাম এই কথাটাও, যে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, যুবলীগকে বলেছিলাম। অনেক কেন্দ্রীয় নেতারা সেটা প্রতিবাদ করেছে, বলেছে তো আমরা ভরসায় দিব। ভরসা হয়ে ফিরতে দিবে না আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে কার জন্য? স্বাধীনতা বিরোধীদের জন্য। আওয়ামী লীগকে ফিরতে হবে ভয়ঙ্কর রূপে কার জন্য? মৌলবাদী শক্তির বিরুদ্ধে। আওয়ামী লীগকে ফিরতে হবে কার জন্য ভয়ঙ্কর রূপে? যারা এই বাংলাদেশটাকে চায় না। আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য। আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ভরসা হয়ে ফিরবে মুক্তিযুদ্ধের পক্ষের মেহনতি মানুষের পক্ষে। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, আমার ভাবির পোলাদের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ করার কারণে তাদের 10 বছরের বাচ্চাকে পেটানো হয়েছে, 7 বছরের বাচ্চাকে পেটানো হয়েছে। ছাত্রলীগ করার অপরাধে তার মা, বোন, খালা, ভাগ্নি, কন্যাকে ধর্ষণ করা হয়েছে। আওয়ামী লীগ করার কারণে তার সন্তানকে পেটানো হয়েছে। এগুলো বাংলাদেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভুলবে না কখনো। আপনি এই দেশে 32 নাম্বার বাড়িটা ভেঙে ফেলেছেন, এই দেশের ভাস্কর্য আপনি ভেঙে ফেলেছেন, গুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের জনগণ এটা ভালো চোখে দেখে নাই, বরং 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য সাপে বর হয়ে গেছে। আমি তার প্রমাণ আর ব্যাখ্যা করলাম না আপনাকে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ না, শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জেগে উঠতেছে, সাধারণ জনগণ জেগে উঠতেছে। কারণ যারা আইনের শাসন পাচ্ছে না, যারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, ভাই একটা দেশের যদি ব্যবসায় টিকে না থাকে, সেই দেশের মানুষ কি করে খাবে? কারণ আপনার মিষ্টি কথায় তো আর চিরা ভিজবে না ভাই। চিরা ভিজতে পানি দিতে হবে, জল দিতে হবে। নদীর পানি দেন, কুয়ার পানি দেন, আর বৃষ্টির পানি দেন, আর মোটরের তোলা পানি দেন। আর সমুদ্রের পানি দিলে তো আর খাওয়া যাবে না, বৃষ্টি পানি আপনাকে দিতে হবে। মুখে তো আর চিরা ভিজবে না। এই যে দেখেন বাংলাদেশি মানুষ, সে বিনিয়োগ করতেছে ভারতে, এটা তো এইখানে হওয়ার কথা ছিল ভাই। ভাই আরেকটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে সাম্প্রতিক খবরে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে বাংলাদেশে বাই ফোর্স করে শ্রম আদায় করা হয়, সেই শ্রমের যে উৎপাদন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এখন তারা এই এই অপরাধের জন্য বাংলাদেশকে আরো 12% ট্যাক্স ধার্য করবে। মানে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে? আর একদিকে বাণিজ্য চুক্তি করে তো সব দিয়েই দিল, তার উপরে আবার মরার উপরে খাড়ার ঘা কেন? শুনেন, অনেক আগে, তখন সাদা কালো টেলিভিশন, না সাদা কালো না, বোধহয় রঙিন আসছে, মানে অনেক আগের কথা। ওই যে ইরাকের সাথে রঙিন টিভি আসলেও সাদা কালো তখনও চলে। তাই সম্ভবত সেটা কত সালটা আমার মনে নাই। টিভিতে, ভারতীয় টিভিতে দেখেছিলাম। তখন আমি ভারতে থাকি। মধ্যপ্রাচ্যে কোনো একটা যুদ্ধ হচ্ছিল, তখন ভারতীয় নেতারা জিজ্ঞেস করেছিল যে যেখানেই তেল সেখানে কেন আমেরিকা যায়। তখন আমেরিকার নেতারা বলছিল তেল থাকলেই তো আমরা যাবো, তেলের উপরে আমেরিকার হক আছে। টিভিতে লাইভ এটা বলতেছে। তখন লাইভ না, তখন রেকর্ডেড বলতেছে। তখন ভারতের ওই নেতা বলে, যাক আমরা বেঁচে গেছি, আমাদের ভারতে তেল নেই, তার মানে আমেরিকা ভারতে তেলের আক্রমণ করবে না। আর আপনার মনে থাকার কথা, কে যেন এটা বলেছে, আমেরিকান লোকই প্রথমে বলেছিল এই কথা, নামটা ভুলে গেছি। যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর দরকার হয় না। এটা তো প্রচলিত, সবাই জানে। তো যারা মনে করেছিল আমেরিকার সাথে চুক্তি করে ক্ষমতায় থাকবো, অত নালি আদেশের না। আমেরিকা তার স্বার্থের জন্যই যুদ্ধ করে, আমেরিকা তার স্বার্থের জন্য যুদ্ধ বন্ধ করে, আমেরিকা তার স্বার্থেই বন্ধুত্ব করে, আমেরিকা তার স্বার্থেই শত্রুতা করে, সবকিছু তার স্বার্থে। সেই জন্য আমি আমেরিকাকে স্যালুট করি। কারণ তারা নিজের দেশের ব্যাপারে তার যে কোনো সিদ্ধান্ত নেবে, কোনো কিছুর তোয়াক্কা করে নিজের লাভে। আমেরিকা তার যদি লাভ হয় আপনার সাথে শত্রুতা করতে, আমেরিকা তাই করবে। আমেরিকার যদি লাভ হয় আপনার সাথে বন্ধুত্ব করতে, আপনার সাথে তাই করবে। দুটোই করবে।
কিন্তু তার দেশের লাভ থাকে। আমেরিকা তার দেশের জন্য ভালো, আপনি যতই তারে গালি দেন। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা পাগল বলেন, দেখেন না আপনি, সে পাগলের নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, আপনি কোরবানি দেওয়ার মুরদে আপনারা কুলাইল না। এই আমেরিকা শুধু এখন না তো, আপনার মনে আছে আওয়ামী লীগের আমলে যে গার্মেন্টস এর গেট ধাক্কা ধাক্কি করে যে মারা গেল অনেক শ্রমিক, মনে আছে আপনার? বিল্ডিং ভেঙে পড়লো রানা প্লাজা। তখন পোপ কি বলেছিলেন মনে আছে? যে বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা হচ্ছে দাস, আধুনিক দাস। তখনই তো গার্মেন্টস এর ব্যবসা বন্ধ হয়ে, তখন থেকে শুরু হয়েছে বন্ধ হওয়া, আর এখন তো লাটে উঠে গেছে। আজকে শুনেছেন তো এই আজাদ সাহেবের কথা, উনি 10,000 কর্মী ছাঁটাই করবে। গাজীপুরে গার্মেন্টস এসে থেকে 2,000 লোকের চাকরি নাই। তার উপরে এটা তো সত্য, এই দেশের গার্মেন্টস এর কর্মীদের যে পরিশ্রম করা, বাংলাদেশে 2টা পেশার মানুষকে মানে আধুনিক দাস হিসেবে খাটানো। একটা হলো যারা বাড়িতে কাজের মহিলা রাখে, বিশেষ করে শহরে। গ্রামের কাজের বুয়া হইলে চলে যায়, কিন্তু শহরে এরা বন্দি করে রাখে, গৃহবন্দী। ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, নরসিংদী, নারায়ণগঞ্জ, এরকম মোটামুটি রাজধানী শহর বা বাণিজ্যিক রাজধানী শহর, বড় বড় শহরে, ছোট বড় শহরে কাজের মহিলা যারা রাখে বা কাজের শিশু, এদেরকে দাস হিসেবে খাটানো হয়। একেবারেই দাসের জীবন তাদের। আর হচ্ছে যারা গার্মেন্টসের চাকরি করে, আমি গার্মেন্টসে যারা চাকরি করে তাদের সাথে আমি নারী এবং পুরুষ, তরুণ তরুণী, মধ্যবয়সী, কম বয়সী, বেশি বয়সী, সবার সাথে কথা বলেছি। আপনি বিশ্বাস করেন, এই গার্মেন্টসে যারা চাকরি করে এদের জীবন যে কত করুণ। এরা পেশাব করার সময় পায় না, এদের ইউরিন ক্যান্সার হয়ে গেছে জানেই না। এই মেয়েদের ইউরিন ক্যান্সার হয়ে গেছে, আর ইউরিন ক্যান্সার কি এরা বুঝেই না। এদের 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 মেডিকেল চেক করেন, এদের ব্লাড টেস্ট করেন, এদের আপনি মেডিকেল টেস্ট করেন, সব ধরা পড়বে এদের শরীর কত অপুষ্টিতে ভোগে। একটা মানুষ সেই ভোর থেকে রাতের 8টা পর্যন্ত কাজ করে, কল্পনা করতে পারেন খায় কখন, চলে কখন, যায় কখন, কি করে না করে নিজেই জানে না। তাদের দাম্পত্য জীবন রক্ষা করার মতো সময় নেই, তাদের যৌন জীবন নাই, তাদের পশুর মতো তারা থাকে, খোয়ারে থাকার মতো। পশুকেও ভাই সকাল থেকে কাজ করায়, বিকেলে ছেড়ে দেয়, কিন্তু এদের সকাল থেকে শুরু করে রাত 8টা 10টা পর্যন্ত। তারপরও কত গালি, কত বেজ্জতি, ধর্ষণ, অপমান, অপদস্থ, এটা তো হিসেবে। এমনকি মোল্লারাও তো তাদের বলে যে এরা ভেবিছে, এরা নাকি খারাপ মহিলা, গালি দেয় মোল্লারা। দেখেছেন আপনারা যে গার্মেন্টসে যারা করে এরা বেশ্যা, আবার তাদের কাছে টাকা নেই, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদের হুজুরের ইমামের, হাফেজের ইমামে যারা মাদ্রাসায় মসজিদে তাদের বেতন হয় এদের টাকা দিয়ে, এদের আবার গালিও দেয়। আর গার্মেন্টস কেন, আজকাল তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেশ্যা বলে গালি দেয় জামাতের নেতারা, মৌলবীরা। যাক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে যে আমেরিকা যেটা বলেছে এটা তো সত্যই বলেছে, এদেশে গার্মেন্টস শ্রমিকেরা তো দাস, তাদের উপর আপনি, এটা তো অমানবিক, এটা মেনে নেওয়া যায় না। আস্তে আস্তে এই কৌশলগুলো তারা নেবে। আপনি যত আমেরিকার সাথে চুক্তি করেই যদি শুনেন, বাস পাখি আর কবুতরের কোনোদিন চুক্তি হয় না, হতে পারে না। বাস পাখির সাথে বাস পাখির চুক্তি হতে পারে, কবুতরের সাথে কবুতরের চুক্তি হতে পারে, মন্ডল আর কামলার কোনোদিন চুক্তি হতে পারে না। মন্ডল আর কামলা যদি চুক্তি করে, কামলার লস হবে। শক্তিমান আর দুর্বল যদি চুক্তি করে, শক্তিমানেরই লাভ হবে, কোনোদিনই দুর্বলের লাভ হয় না। এই যে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, মির্জাফরকে তো বসিয়েছিল ক্ষমতায়, মির্জাফর হয়তো ক্ষমতা পেয়েছিল, কিন্তু কতদিন ছিল, কত মাস ছিল, তারপর ক্ষমতা কিন্তু ব্রিটিশের হাতে চলে যায়। আপনি যতই চুক্তি করেন আপনি হারবেন। তো আমাদের এই চুক্তি আমাদের ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি এই কথা সত্য, গার্মেন্টসে যারা চাকরি করে তারা আধুনিক দাস, এদেরকে যেভাবে শোষণ করা হয়, শ্রমের শোষণ, এটা ভয়ঙ্কর, এটা বন্ধ হওয়া উচিত। জি যে পরীক্ষায় মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওই যে কুরবানির সময় একটা মহিষ ট্রাম্প, মনে আছে? ওই মনে আছে। মহিষটা এখন তো চিড়িয়াখানায় আছে। ওই মহিষটার প্রতিদিন খাবার লাগে 10,000 টাকা, এবং তাকে মশারি দিয়ে রাখা হচ্ছে, তাকে ফ্যান দেয়া হচ্ছে, 2টা ফ্যান। এই যে এই সামনে একটা ফ্যান, পেছনে একটা ফ্যান, বিশাল একটা মশারি, এবং তাকে প্রতিদিন 10,000 টাকার খাবার দিতে হচ্ছে। ফরিদ ভাই, এই 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 ট্রাম্প মহিষটার এই বোঝা আমরা কেন বইতে গেলাম? শোনেন, এই কাজটা যদি আওয়ামী লীগ সরকার করতো, এতক্ষণ মিছিল শুরু করতো প্রথমে বামপন্থীরা, তারপরে মসজিদ গরম করে ফেলে তো মৌলবীরা। যদি এটা আওয়ামী লীগ সরকারের আমলে, ট্রাম্পের বেলায় ট্রাম্পের নামের মহিষটাকে এই কাজটা করাইতো, একটা মহিষকে প্রতিদিন 10,000, মানে কি শোনালেন এত নামে?
পার ডে 10,000-এর পিছনে খরচ বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা। দেখেন বুদ্ধিজীবীরা এটা নিয়ে লেখে না, এখন ফেসবুকে এটা নিয়ে ট্রল হয় না, এটা নিয়ে আলোচনা হয় না। কিন্তু এই মহিষের নামটা যদি হইতো নরেন্দ্র মোদী, এই মহিষটার নাম যদি হইতো অমিত শাহ, এই মহিষটার নাম যদি হইতো শুভেন্দু অধিকারী, এই মহিষটার নাম যদি হইতো হেমন্ত বিশ্বাস শর্মা, অথবা এই মহিষটার নাম যদি হইতো তসলিমা নাসরিন, অথবা এই মহিষটার নাম যদি হইতো হুমায়ুন আজাদ, অথবা এই মহিষটার নাম হইতো শেখ ফরিদ, আর তাকে যদি এভাবে পালা পোষা হইতো, দেখতেন সরকারের কুর্সি নিয়ে টানাটানি লাগাইতো। কিন্তু এই মুহূর্তে এই যে জামায়াতে বিএনপি বিএনপি মানে বিরাট বড় বড় মোল্লা যারা সারাদিন আমেরিকার ধ্বংস চায়, তাদের মুরুদও কিন্তু এখন আর কোলায় নাই। এখন কিন্তু মানে ট্রাম্পের নামে একটা মহিষ, সেটাকে তারা 10,000 টাকা পার ডে খরচ করতেছে। এই জন্য ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী এমিরেটাস অধ্যাপক, চিঙ্কু বামদের আব্বা কি আব্বা, চিঙ্কু বামে আজম, মহান চিঙ্কু বাম, আমি তাকে খুব শ্রদ্ধা করি। তার বই লেখা পড়ে আমার আমার মেধার বিকাশ তার বই পড়ে হয়েছে, কোনো সন্দেহ নেই। তার লেখা পড়ে আমি শানিত হয়েছি, তাতেও সন্দেহ নেই। তার লেখা পড়ে আমি ঋদ্ধ হয়েছি, তাতেও সন্দেহ নেই। সে চিঙ্কু বামে আজম তিনি একটা কথা চমৎকার বলেছিলেন যে মৌলবাদ এবং সাম্রাজ্যবাদ, এদের যত মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ দেখো, মানে আমি আমার ভাষায় বলতেছি, আমি তো স্ট্রিট পিপলের ভাষায় কথা বলি, আমি নিজেও স্ট্রিট পিপল, আমি স্ট্রিট পিপলের ভাষায় তার কথাটা ব্যাখ্যা করি। তিনি বলেছিলেন যে সাম্রাজ্যবাদ মৌলবাদ যত মারামারি কাটাকাটি রাগ গোস্বা দেখো, এটা হলো বউ জামাইয়ের গোস্বা, শালা দুলাভাইয়ের গোস্বা। আমি আমার ভাষায় বলতেছি, আবার তিনি কিন্তু এটা লেখেন নাই। এটা হচ্ছে চাচা ভাতিজার গোস্বা, মামা খালুর গোস্বা, ভাই ভাই গোস্বা। মূলত সাম্রাজ্যবাদ সাপ ও সাপুরে একজন আরেকজনকে খাওয়ায়, একজন আরেকজনের রিজিক আনে। মৌলবাদ উপরে উপরে বিরোধিতা করবে, ভেতরে ভেতরে সাম্রাজ্যবাদের দালালি করবে। মিলে গেছে, ডক্টর হুমায়ুন আজাদের কথাও যেমন অনেকগুলো মিলে গেছে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে। বাংলাদেশকে তিনি বলে গেছেন এটা বাংলা স্থান হবে, উপন্যাস আগে লিখে গিয়েছেন। অদ্ভুত ব্যাপার, ডক্টর হুমায়ুন আজাদ যা যা বলেছেন হুবহু মিলে গেছে। সিরাজুল ইসলাম চৌধুরী যা বলেছে মিলে গেছে। তিনি কি বলেছেন? সাম্রাজ্যবাদ মৌলবাদ পরস্পরের বন্ধু। আজকে বাংলাদেশ প্রমাণ হয়ে গেছে। সেই জন্য আমি বলেছিলাম যে এই বাংলাদেশে কোনোদিন যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, অবশ্য আমি ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার পক্ষে। আবার বলতেছি, কোট আনকোট, বাবির পোলা তালেবর্ষ ও অন্তস্থ অকেরা হাওয়া, কি যেন নাম, ওই হাদির ভাষায় বলি, কোট আনকোট, আমি ওই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। এই ইসরায়েলকে স্বীকৃতি কে দিবে জানেন? এই বিএনপি জামাত তলে তলে দিয়ে দিয়েছে কিনা সেই খোঁজ আগে নেন। ইউনূস সরকারের আমলে কিন্তু ইসরায়েলের বিমান বাংলাদেশে এসেছিল, পাকিস্তানে 2বার ইসরায়েলের বিমান এসেছে, সেটা আমি ভিডিও করেছি, লিখেছি। এই ইসরায়েলকে স্বীকৃতি এরাই দিবে, এই জামাত দিবে, বিএনপি দিবে, লিখে রাখেন। এই হেফাজত দিবে, লিখে রাখবেন। যেদিন তাদের আব্বা পাকিস্তান দিবে, পরের দিন সুর করে নয়া ফটো আমদানি করবে। দেখেন না, নাস্তিক ইউনুস, কারো কারোর মতো খ্রিস্টান ইউনুস, আর সুদখোর ইউনুস, সেটা তো পরিচয় প্রকাশ্য। সেই সুদখোর ইউনুস যখন আসলো, মৌলবীরা বললো আল্লাহর নবী এসেছে, বলে নাই? ওইরকম দেখবেন তখন ফতোয়া দিয়ে দিবে কেন ইসরায়েলকে সমর্থন দেওয়া যায়। দেখবেন এরা ফতোয়া দিয়ে দিবে বাংলাদেশ থেকে, কারণ ইব্রাহিম অ্যাকর্ডে সাইন করবে মিডল ইস্ট, করে ফেলেছে কয়েকজন, পাকিস্তানও করতে বাধ্য হবে। ইসরায়েলকে স্বীকৃতি দিবে, আবার আব্বাও ডাকবে, দুলাভাইও ডাকবে, তারপরে রইল বাকি বাংলাদেশ, তারপরে যাবে, আপনি নিশ্চিত থাকেন। তো এরা মৌলবাদীরা কিরকম ভয় পায়, ট্রাম্পের মহিষী তার প্রমাণ। একটা মহিষকে দেখে তারা আল্লাহর চেয়ে বেশি ভাবে। আমি বলেছি তো যে বাংলাদেশের জনগণ এবং মৌলবাদীরা আল্লাহর চাইতে আমেরিকাকে বেশি ধরায়। প্রমাণ পেয়ে গেছেন তো যে ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষকে তারা 10,000 টাকা প্রতিদিন খরচ করতেছে বাংলাদেশের ট্যাক্সের টাকা, যা আপনি জানেন, আমি তো জানতামই না। কিন্তু কেউ টু শব্দটি করতেছে না। নরেন্দ্র মোদী নাম হইলেই দেখতেন কি খেলটা জমিয়েছে। ফরিদ ভাই, ফেসবুক পোস্টে কমেন্ট বক্সে গিয়ে দেখলাম কেউ কেউ সেখানে লিখতেছে যে এই মহিষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর বিপদ আছে, এই মহিষকে এখন এসি রুমে নেওয়া উচিত। শুধু এসিতে না, আরো পারলে বেহেস্তেও নিয়ে যাবে সাথে বাংলাদেশের মৌলবীরা। দেখেন মৌলবীরা ঘোষণা দেয় কিনা যে এই মহিষ যদি কোনো কারণে মারা যায়, এটা শহীদ হয়ে যাবে, এটা বেহেস্তে নিয়ে যাবে সাথে করে। তো জনগণ ট্রল করেছে, সুন্দর করেছে, সুন্দর বলেছে। আমি অবাক হয়ে যাই, 10,000 টাকা প্রতিদিন মহিষের পিছিয়ে খরচ কিভাবে হয়? 10,000 টাকা রাখায় খরচ করে কিন্তু বড় জোর 500 টাকা বা 700 টাকা, আর গুলো কিন্তু নিজেরাই মেরে মেরে খাচ্ছে, ওটাও আমরা জানি। একটা মহিষের পিছিয়ে কিভাবে 10,000 দেয়? দেখেন তো বেশ ওখানে তো মহিষের পিছনে তো লোক আছে, একজন না তো মেলা লোক ওখানে খাটাখাটি করতে হয়, তো কারণ ওর ঘুমুট পরিষ্কার করতে হয়, তারপর আসার আরো গোসল করাতে হয়, ওষুধ খাওয়াতে হয়, নিয়মিত ডাক্তারের চেক আপ লাগবে, আর না হলে তো বিপদ হইতে পারে। ওই যে নিচে একজনে কমেন্ট করলো না যে যদি এই মহিষের কিছু হইয়া যায় তাহলে কিন্তু বিপদ আছে। বোঝা গেল যে ওইটাই যে এরা বাংলাদেশের মুসলমান আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায়, প্রমাণ হয়ে গেল। এই কথা এই মহিষী প্রমাণ করে দিয়েছে। তো বাংলাদেশের মানুষের চরিত্র, মুসলমানদের চরিত্র
এই যে সীমান্তে বাংলাদেশ অনুপ্রবেশকারীকে পুশিনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে এরা ভণ্ড, আর এই আমেরিকার মহামান্য প্রেসিডেন্টের নামে মহিষ রাখার কারণে আমরা বুঝে ফেলেছি বাংলাদেশের মুসলমান কি। আমরা তাদের চরিত্র চেহারা সব বুঝে ফেলেছি, চিনে ফেলেছি, পৃথিবী জেনে গেছে। আমাদের এখানে একজন কমেন্ট করেছে মহিষুদ্দিন আহমেদ। যাই হোক, ফরিদ ভাই আমরা লাইভটা আর দীর্ঘায়িত করবো না, শেষ করবো। জি অনেক দর্শক, প্রচুর দর্শক লাইভ দেখেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক। আমি আর 30 সেকেন্ড বলি। এই যে একজন দর্শক লিখেছেন যে বাংলাদেশের মুসলমান আমেরিকা না চায়নাকেও ভয় পায়। তিনি চমৎকার বলেছেন, ঠিকই বলেছেন। কি যেন নাম তার, কি শেষে কি, আমি ইংরেজি স্পেলিংটা পড়তে পারছি না কি লেখা। তিনি লিখেছেন শেষে 742। সত্যি কথা বলেছেন, বাংলাদেশের মুসলমানেরা চায়না এবং আমেরিকাকে ভয় পায়, মানে আমেরিকার সাথে চায়নাকে বেশি ভয় পায়। আমেরিকার বিরুদ্ধে তাও মুসলিম মিছিল টিছিল করে, চায়নার বিরুদ্ধে টু শব্দটি করে না। চায়না উইগুর মুসলমানদের সেটা ফাড়ায় ফেলাইতেছে, সেটা ভাঙা মার দিতেছে। আমার কথা না এটা, এটা হলো ওই যে ভারতের মুর্শিদাবাদের, কলকাতার মুর্শিদাবাদের বাবরের রুহানি আওলাদ হুমায়ুন কবির ভাইয়ের কথা। সেটা ভাঙা মায়ের, খুব সুন্দর বলেন তিনি। সেটা ভাঙা মায়ের দিতেছে উইগুর মুসলমানদের, টু শব্দটি নেই। বাংলাদেশের মুসলমান আজ পর্যন্ত এটি স্বীকারই করে না, বামপন্থীরাও করে না, বামপন্থীরাও ভয় পায়। আর বামপন্থীরা না আবার উপর আমেরিকার বিরোধিতা করে, কিন্তু আমেরিকার ভিসা ফেলে দৌড় দেয়, তখন আরেক ফতোয়া হাজির, বামপন্থীদেরও হত্যার বই আছে। জি, ধন্যবাদ আপনাদের সবাই। ফরিদ ভাই একজনে কিন্তু আবার ওই ফাঁকে কমেন্টও করে দিয়েছে যে এই মহিষটি মরলে মাজার হবে। দারুণ বলেছেন। আরেকজন বলেছেন কি, ফয়সাল খান মজার রেল মজার লাইন কমেন্ট তোলার করবে। কথা। আমরা লাইভটা শেষ করব। জি। দর্শক যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক এই যে দেখেন, এই যে এক নির্বোধ দেখেন, এই যে হারামি, এই যে এক সিংহ, এই যে এক জামাতি দেখেন, এই যে জামাতি, ওর মায়ের ভাতার তো চায় না। আমি বলে এই যে লেখছি, আমি দেখে আসছি, এই দেখেন, মানে উইঘুর মুসলমানদের সেটা ভাঙা মায়ের দিতেছে, তারপরও এদের আকল হয় না এই জামাতি হেফাজতিদের, বুঝছেন। আবার ভারতে গিয়ে যে ওর মা ও বোন খালারা কামলা দিতেছে, ওইখানে গিয়ে যে দিন মজুরি করে, এটাও মানতে রাজি না। এরকম মূর্খ হয় পেয়ারা পাকিস্তানি। যাই হোক, জি ফরিদ ভাই, আমরা লাইভটা এখানেই শেষ করব। দর্শক, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন।